Hello everyone, welcome to Learn Easy. দেখো, তোমরা সবাই দেখেছো হয়তো যে আমাদের ইন্ডিয়ান পলিটির ক্ষেত্রে যদি নতুন তোমরা স্টাফ সিলেকশন কমিশন এসএসসির যে কোশ্চেন প্যাটার্ন সেটা যদি দেখো, বা রেলওয়ের যে এক্সাম সেটার যে কোশ্চেন প্যাটার্ন যদি দেখো, যেহেতু রিসেন্টলি ডাব্লিউবিসিএস হয়নি তাই আমি ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে বলছি না, বাট এটা খুব চান্সেস হাই যে এসএসসি এবং রেলওয়ের মতো ডাব্লিউবিসিএস এও কিন্তু স্টেটমেন্ট কনক্লুশন বেসড কোশ্চেন তোমাদের কিন্তু করা হয়ে থাকবে। তো ঠিক আছে, তো লার্ন ইজির পক্ষ থেকে আমি তোমাদের দেবার্ক স্যার, আজকে আমি তোমাদেরকে একটা ছোট ভিডিও একটা স্টেটমেন্ট কনক্লুশন বেসড কোশ্চেন করাবো। চ্যাপ্টারটা হলো সুপ্রিম কোর্টের উপর বেস করে। এবং তোমরা যদি এই ধরনের ক্লাস দেখো তাহলে একটা আইডিয়া হবে যে কি ধরনের প্রশ্ন আমাদের ফেস করতে হবে এবং এই ধরনের প্রশ্ন আনসার করতে গেলে কিভাবে আমাদেরকে প্রিপেয়ার করতে হবে সেটাও কিন্তু আমাদেরকে একটু দেখতে হবে। ঠিক আছে, তাহলে চলো আমরা স্টার্ট করি। কোশ্চেনগুলো একটু আমরা আগে দেখি কেমন ধরনের প্রশ্ন আসতে পারে এবং সেগুলোর উত্তর আমরা কিভাবে করব। দেখো, আমি প্রথমে একটা কোশ্চেন রেখেছি স্টেটমেন্ট এবং কনক্লুশন বেস কোশ্চেন, যেটা একদম এডিকুইটিতে এসএসসির যে প্যাটার্ন সেটা হচ্ছে। এবং আমি খুব শিওর যে রেলের পরীক্ষার এনটিপিসি যেটা তোমাদের আপকামিং, সেখানে এই ধরনের প্রশ্ন করা হবে এবং ডাব্লিউবিসিএস এও সম্ভবত এই ধরনের প্রশ্ন হবে। যাই হোক, প্রথমে আমি দেখে নিই, তিনটে স্টেটমেন্ট দিয়েছে। সুপ্রিম কোর্ট অফ ক্যালকাটা ওয়াজ এ কনস্টিটিউশনাল বডি, প্রথম স্টেটমেন্ট। স্টেটমেন্ট 2 হলো Federal Court was final court of appeal when it was introduced in 1937. আর স্টেটমেন্ট 3 হলো সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া রিপ্লেসড ব্রিটিশ প্রিভি কাউন্সিল। দেখো, তিনটে স্টেটমেন্ট দিয়ে কিন্তু বেসিক্যালি তোমার কনসেপ্ট চেক করা হচ্ছে। আমি সবসময় একটা কথা বলি যে এখন কিন্তু কনসেপচুয়াল ক্ল্যারিটি খুব ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য। মানে শুধুমাত্র কিন্তু পলিটি, হিস্ট্রি এই সমস্ত সাবজেক্টে তুমি যদি ভাবো কিছু ডেটা মুখস্থ করে চলে যাবে, তাহলে কিন্তু কাজের কাজ হবে না। কারণ কনসেপ্ট যদি তোমার ক্লিয়ার না থাকে তুমি কিন্তু আনসার করতে পারবে না। এই যে প্রথম প্রশ্নটা করা হয়েছে সেটা কিন্তু পুরোপুরি একটা কনসেপচুয়াল ক্ল্যারিটির উপর বেস করে কোশ্চেনটা করা হয়েছে। দেখো, প্রথম যে স্টেটমেন্টটা বলছে সুপ্রিম কোর্ট অফ ক্যালকাটা। সুপ্রিম কোর্ট অফ ক্যালকাটা কবে তৈরি হয়েছিল? সুপ্রিম কোর্ট অফ ক্যালকাটা তৈরি হয়েছিল 1774 সালে। ঠিক আছে, সুপ্রিম কোর্ট অফ ক্যালকাটা তৈরি হয়েছিল কোন আইনের মাধ্যমে? তোমরা হয়তো অনেকেই জানো, রেগুলেটিং অ্যাক্ট 1773। 1773 সালে রেগুলেটিং অ্যাক্টের রেকমেন্ডেশনে সুপ্রিম কোর্ট অফ ক্যালকাটা তো 1774 সালে তৈরি হয়। বলা হচ্ছে সুপ্রিম কোর্ট অফ ক্যালকাটা ওয়াজ এ কনস্টিটিউশনাল বডি। এখন প্রশ্ন হলো, কনস্টিটিউশনাল বডি কাদেরকে বলে? সংবিধানে যদি কোনো বডির মেনশন থাকে তাকে আমরা বলি সাংবিধানিক সংস্থা বা কনস্টিটিউশনাল বডি। কিন্তু সুপ্রিম কোর্ট অফ ক্যালকাটা যখন 1774 সালে তৈরি হচ্ছে, তখন তো ভারতের সংবিধান কোথায়? ভারতের সংবিধান তো আমরা এনফোর্স করেছি 26 জানুয়ারি 1950। এটা তো 1773 সালের আইনের মাধ্যমে তৈরি হয়েছে। তাহলে সুপ্রিম কোর্ট অফ ক্যালকাটাকে আমি কিন্তু কনস্টিটিউশনাল বডি বলতে পারবো না। যদি এখানে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া বলা থাকতো তাহলে সেটা আমি বলতাম কনস্টিটিউশনাল বডি, কারণ আমাদের কনস্টিটিউশনের 124 ক্লজ 1-এ বলা আছে ভারতে একটা সুপ্রিম কোর্ট থাকবে। সেটার কথা সংবিধানে বলা আছে, কিন্তু সুপ্রিম কোর্ট অফ ক্যালকাটার কথা তো সংবিধানে বলা নেই। এই সংবিধানে যখন বলা নেই সেটাকে তো তুমি সাংবিধানিক সংস্থা বলতে পারবে না। তাহলে সুপ্রিম কোর্ট অফ ক্যালকাটা কিন্তু কোনো কনস্টিটিউশনাল বডি নয়। এটাকে আমরা তাও স্ট্যাচুটরি বডি বলতে পারি, এটা একটা আইনের মাধ্যমে তৈরি হয়েছে, কিন্তু এটা কনস্টিটিউশনাল বডি নয়, কারণ তখন সংবিধানই ছিল না, তাই ন্যাচারালি সাংবিধানিক সংস্থা এটা হবে না। তাহলে প্রথম স্টেটমেন্টটা কিন্তু ভুল। ঠিক আছে, পরের স্টেটমেন্টটা দেখো কি বলছে। ফেডারেল কোর্ট ওয়াজ ফাইনাল কোর্ট অফ অ্যাপিল when it was introduced in 1937। এটা ঠিক যে 1937 সালে ফেডারেল কোর্ট তৈরি হয়। ফেডারেল কোর্ট তৈরি হয় কোন আইনের মাধ্যমে যদি তোমাকে জিজ্ঞেস করে? সেটা হলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 এর রেকমেন্ডেশনে 1937 সালে ফেডারেল কোর্ট তৈরি হয়। কিন্তু ফেডারেল কোর্ট কি ফাইনাল কোর্ট অফ অ্যাপিল ছিল? আমি যদি একটু দেখি 1937 সালে আমাদের দেশের জুডিশিয়াল স্ট্রাকচারটা কেমন ছিল, তাহলে হাইকোর্ট অবভিয়াসলি ছিল, কারণ হাইকোর্ট গুলো 1862 সালে তৈরি হয় ইন্ডিয়ান হাইকোর্ট অ্যাক্ট 1861 এর মাধ্যমে। তো হাইকোর্ট ছিল, হাইকোর্টের আন্ডারে কিছু সাবঅর্ডিনেট কোর্টও ছিল, হয়তো আজকের দিনে যত আছে তত ছিল না, বাট ছিল সাবঅর্ডিনেট কোর্ট। হাইকোর্টের ওপরে ডেফিনেটলি ফেডারেল কোর্ট 1937 সালে তৈরি হয়। ফেডারেল কোর্ট ভারতবর্ষের মাটিতে হাইয়েস্ট কোর্ট অফ অ্যাপিল ছিল, কিন্তু ফেডারেল কোর্টকে হাইয়েস্ট কোর্ট অফ অ্যাপিল ইন্ডিয়ান জুডিশিয়াল সিস্টেমে বলা যাবে না, বিকজ তার উপরে কিন্তু ছিল ব্রিটিশ প্রিভি কাউন্সিল। আর এই ব্রিটিশ প্রিভি কাউন্সিল কিন্তু লন্ডনে বসতো। ঠিক আছে, এবং এই ব্রিটিশ প্রিভি কাউন্সিল কিন্তু চলেও ছিল 1937 থেকে। তুমি যদি দেখো একদম 1950 সালে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া তৈরি হওয়ার আগে অব্দি, মানে যতদিন আমরা ব্রিটিশ ডমিনিয়নশিপে ছিলাম, প্রিভি কাউন্সিল কিন্তু আমাদের হাইয়েস্ট কোর্ট অফ অ্যাপিল ছিল। তাই ফেডারেল কোর্ট ডেফিনেটলি 1937 সালে তৈরি হচ্ছে। এই স্টেটমেন্টটা তো ঠিকই আছে, কিন্তু হাইয়েস্ট কোর্ট অফ অ্যাপিল ফেডারেল কোর্ট বলতে পারবো না, কারণ আমার প্রথম বিচার হবে সাবঅর্ডিনেট কোর্টে, তারপর হবে হাইকোর্টে, তারপর হবে ফেডারেল কোর্টে, এবং লাস্টে হবে প্রিভি কাউন্সিলে গিয়ে। তাহলে প্রিভি কাউন্সিল হবে হাইয়েস্ট কোর্ট অফ অ্যাপিল। সুপ্রিম কোর্ট
ফাইনাল কোর্ট অফ অ্যাপিল সেটা কিন্তু বলা যাবে না। ফেডারেল কোর্ট ফাইনাল কোর্ট অফ অ্যাপিল বলা যাবে না, তবে হ্যাঁ স্টেটমেন্টের পরের অংশটা ঠিক আছে যে ফেডারেল কোর্টকে ইন্ট্রোডিউস করা হয়েছিল 1937 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 এর রেকমেন্ডেশনে, কিন্তু ফেডারেল কোর্ট হাইয়েস্ট কোর্ট অফ অ্যাপিল নয়, হাইয়েস্ট কোর্ট অফ অ্যাপিল হলো প্রিভি কাউন্সিল। তাহলে খেয়াল করে দেখো সেকেন্ড স্টেটমেন্টটাও কিন্তু আমাদের ভুল হয়ে গেল। থার্ড স্টেটমেন্টটায় আমরা চলে যাই। সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, ভারতবর্ষের সুপ্রিম কোর্ট রিপ্লেস করেছে কাকে? না প্রিভি কাউন্সিলকে। এখন সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া তৈরি হলো কবে সেটা আগে জানতে হবে। সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া তৈরি হয়েছে 28 jan 1950, 28 জানুয়ারি 1950 সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ভারতবর্ষে তৈরি হয়েছে। সাংবিধানিক সংস্থা, সংবিধানের 124 ক্লজ 1 বলা আছে ভারতবর্ষে একটি সুপ্রিম কোর্ট থাকবে। সেই সুপ্রিম কোর্টে টোটাল 7 জন জাজ এবং 1 জন বিচারপতি অর্থাৎ 8 জন জাজ থাকবে। যদি পার্লামেন্ট মনে করে, পার্লামেন্ট আইন করে সুপ্রিম কোর্টের জাজের সংখ্যা বাড়াতে পারে। এখন সুপ্রিম কোর্টে 34 জন জাজ আছে। এই সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া তৈরি হচ্ছে 28 জানুয়ারি 1950 সংবিধানের 124 ক্লজ 1 ধারা অনুযায়ী, এবং এটা রিপ্লেস করছে কাকে? ব্রিটিশ প্রিভি কাউন্সিলকে। ঠিক আছে, এটা বলা আছে। কিন্তু আমাদের দেশে যদি বর্তমান সিস্টেমটা আমরা দেখি, ফেডারেল কোর্টকে রিপ্লেস করে সুপ্রিম কোর্ট তৈরি হয়েছে। ঠিক আছে, 28 জানুয়ারি 1950 যখন আমাদের দেশ অলরেডি ব্রিটিশ ডমিনিয়নশিপে আর নেই, আমরা সভারিন হয়ে গেছি, বিকজ আমরা আমাদের নিজেদের কনস্টিটিউশন এনফোর্স করে নিয়েছি। প্রিভি কাউন্সিলের আর কোনো অস্তিত্ব থাকবে না ভারতের জুডিশিয়াল সিস্টেমে। হাইকোর্ট হাইকোর্টের জায়গায় থাকবে এবং রয়েছে, এবং সাবঅর্ডিনেট কোর্টে হাইকোর্টের আন্ডারে কাজ করবে। এই তো ব্যাপার। তাহলে সেই হিসেবে সুপ্রিম কোর্ট হাইয়েস্ট কোর্ট অফ অ্যাপিল আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু সেটা প্রিভি কাউন্সিলকে রিপ্লেস করেনি, সেটা রিপ্লেস করেছে ফেডারেল কোর্টকে। ফেডারেল কোর্টকে রিপ্লেস করে তৈরি হয়েছে ভারতবর্ষের সুপ্রিম কোর্ট। তার মানে 3 নম্বর স্টেটমেন্ট যেটা, সেই 3 নম্বর স্টেটমেন্টটাও কিন্তু কারেক্ট, কারণ সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া রিপ্লেস নট ব্রিটিশ প্রিভি কাউন্সিল বাট ফেডারেল কোর্ট অফ ইন্ডিয়া। 3টে স্টেটমেন্টই ভুল। তাহলে এই ক্ষেত্রে কনক্লুশন দেখো, বলছে বোথ এ এন্ড বি কারেক্ট হবে না, বোথ সি এন্ড বি কারেক্ট হবে না, নান অফ দ্য স্টেটমেন্ট ইজ কারেক্ট, অপশন 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদেরকে সলভ করতে হবে আমাদের এক্সামে, এবং তার জন্যই দরকার কনসেপ্ট। দেখো একটা প্রশ্ন থেকে আমরা কতগুলো ইনফরমেশন পেলাম। সুপ্রিম কোর্ট অফ ক্যালকাটা কবে তৈরি হয়েছে? এটা প্রথম ইনফরমেশন 1774 সালে। সুপ্রিম কোর্ট অফ ক্যালকাটা তৈরি হয়েছে কোন আইনের রেকমেন্ডেশনে? রেগুলেটিং অ্যাক্ট 1773, 2 নম্বর ইনফরমেশন। ফেডারেল কোর্ট তৈরি হয়েছে কত সালে? 1937 সালে, 3 নম্বর ইনফরমেশন। ফেডারেল কোর্ট তৈরি হয়েছে কোন আইনের রেকমেন্ডেশনে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935, 4 নম্বর ইনফরমেশন। সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া কবে তৈরি হয়েছে? 28 জানুয়ারি 1950, 5 নম্বর ইনফরমেশন। সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার কথা ভারতবর্ষের কনস্টিটিউশনে কোথায় বলা আছে? 124 ক্লজ 1, 6 নম্বর ইনফরমেশন। এবং তার সাথে আমাদের যে জুডিশিয়াল স্ট্রাকচার ছিল এবং বর্তমানে যে জুডিশিয়াল স্ট্রাকচার আছে সেইটাও আমরা বুঝতে পারলাম। তাহলে একটা প্রশ্নের ওপরে কত কিছু ডিপেন্ড করছে। তাই যখনই তোমরা স্টেটমেন্ট কনক্লুশন বেসড কোশ্চেন করবে, তখন দুটো জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে। এক, মাথা ঠান্ডা রেখে আনসার করতে হবে। 2, স্টেটমেন্ট গুলো ভালো করে আমাদেরকে পড়ে দেখতে হবে। এবং 3, আমাদেরকে ভালো করে ঠান্ডা মাথায় কনক্লুশন পড়ে আনসার করতে হবে, কারণ এই ধরনের প্রশ্নে কিন্তু ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। স্টেটমেন্ট গুলো আমরা অ্যানালিসিস করব, সেই অনুযায়ী আমরা আনসার করব। তবে হ্যাঁ, অনেক ক্ষেত্রে হতে পারে যে তোমরা হয়তো কোনো একটা স্টেটমেন্টের মিনিং বুঝতে পারছো না, বা কোনো একটা ইনফরমেশন দেওয়া আছে সেটা বুঝতে পারছো না। তার জন্য তোমাদেরকে যেটা করতে হবে, তার জন্য তোমাদেরকে আমার ক্লাস করতে হবে। কারণ তোমরা যদি ক্লাস না করো সবটা তো জানতে পারবে না। যেমন ধরো এম লক্ষ্মীকান্ত যদি তোমরা পড়ো, যেটা খুব ট্র্যাডিশনাল বই হিসেবে আমাদের ছেলেমেয়েরা পড়ে, বা অন্যান্য যে সমস্ত বই রয়েছে, তাতে কিন্তু সমস্ত ইনফরমেশন দেয়া নেই, এবং এমন কিছু ইনফরমেশন দেয়া আছে যেটা হয়তো অপ্রয়োজনীয়, এমন কিছু ইনফরমেশন দেয়া আছে যেটা রেলিভেন্ট নয়, আর কিছু কিছু রেলিভেন্ট ইনফরমেশন সেটা কিন্তু মিসিং আছে। তার জন্যই তোমাদেরকে লার্ন ইজি প্ল্যাটফর্মে ক্লাস করতে হবে, সেটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, চলো আমরা আরেকটা প্রশ্ন দেখি। 2 নম্বর প্রশ্ন, স্টেটমেন্ট কনক্লুশন বেসড কোশ্চেন আরো আমি রেখেছি। দেখো 2 নম্বর কোশ্চেন যেটা বলছে, সুপ্রিম কোর্ট অফ বোম্বে ওয়াজ এস্টাবলিশড ইন 1823। প্রথম স্টেটমেন্ট, বোম্বে হাইকোর্ট রিপ্লেস দিস কোর্ট। সুপ্রিম কোর্ট অফ বোম্বে তৈরি হচ্ছে 1823 সালে, এবং বোম্বে হাইকোর্ট এই সুপ্রিম কোর্ট অফ বোম্বেকে রিপ্লেস করে তৈরি হয়েছে। এটা প্রথম স্টেটমেন্ট। দেখো আমি একটা কথা বলি, আমাদের দেশে যখন রেগুলেটিং অ্যাক্ট 1773 যখন আসছে আর কি, এই আইনের মাধ্যমেই তো ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে প্রথম রেগুলেট করা শুরু হচ্ছে, এবং সেটাও হচ্ছে আমরা জানি কখন, যখন ওই একটা বলতে পারো নন গভর্নমেন্ট পরিস্থিতি তৈরি হচ্ছে, ইকোনমির অবস্থা খুব খারাপ। তার আগে বাংলায় 76-এর মন্বন্তর হয়ে গেছে 1770 সালে। ওইদিকে বলতে পারো ইস্ট ইন্ডিয়া কোম্পানি লোন চেয়ে বসেছে ব্রিটিশ গভর্নমেন্টের থেকে, তখনই তো রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে কোম্পানিকে রেগুলেট করা শুরু হয়। তো তখন এই রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে, এবং তারপরে পিটস ইন্ডিয়া অ্যাক্ট, 1784, উইলিয়াম পিট ব্রিটেন যে প্রাইম মিনিস্টার, তার নাম অনুযায়ী আইনটা এসেছিল। এই দুটো আইনের মাধ্যমে কিন্তু আমাদের দেশে অনেক চেঞ্জেস হয়। এবং 3টে যে মেন প্রেসিডেন্সি ছিল, বেঙ্গল প্রেসিডেন্সি যার হেডকোয়ার্টার ছিল ফোর্ট উইলিয়াম, বোম্বে প্রেসিডেন্সি যার হেডকোয়ার্টার ছিল
তোমার বোম্বে ক্যাসেল এবং ম্যাড্রাস প্রেসিডেন্সি যার হেডকোয়ার্টার ছিল সেন্ট ফোর্ট জর্জ। এই তিনটে প্রেসিডেন্সিতে কিন্তু তিনটে সুপ্রিম কোর্ট তৈরি হয়, সুপ্রিম কোর্ট অফ ক্যালকাটা, সুপ্রিম কোর্ট অফ বোম্বে, সুপ্রিম কোর্ট অফ ম্যাড্রাস। আমাদের সমস্যাটা হলো বইতে কিন্তু শুধু সুপ্রিম কোর্ট অফ ক্যালকাটার কথাই বলা থাকে, 1774 সালে তৈরি হয়েছে রেগুলেটিং অ্যাক্ট 1773 এর মাধ্যমে। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে সুপ্রিম কোর্ট অফ বোম্বে বলেও একটা কোর্ট তৈরি হয়েছিল, সেটা 1823 সালে তৈরি হয়েছিল বোম্বে প্রেসিডেন্সিতে। আর সুপ্রিম কোর্ট অফ ম্যাড্রাস 1800 সালে তৈরি হয়েছিল ম্যাড্রাস প্রেসিডেন্সিতে। অর্থাৎ তিনটে ব্রিটিশ প্রেসিডেন্সি, তিনটে আলাদা আলাদা সুপ্রিম কোর্ট হলো। তাহলে 1823 সালে সুপ্রিম কোর্ট অফ বোম্বে তৈরি হয়েছিল, এই অব্দি ইনফরমেশন ঠিক আছে। এবার মাথায় রাখতে হবে আমাদের দেশে হাইকোর্ট রিলেটেড একটা আইন আসে প্রথম, সেটা হলো ইন্ডিয়ান হাইকোর্ট অ্যাক্ট 1861। এই যে আইনটা, এই আইনটা মেনলি আসে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাবলিশ হয়ে গেছে 1858 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের মাধ্যমে, এবং ভারতের কন্ট্রোল সরাসরি নিয়ে নিয়েছে কারা? ভারতের কন্ট্রোল সরাসরি নিয়ে নিয়েছে আমাদের ব্রিটিশ গভর্নমেন্ট, মানে ক্রাউন রুল শুরু হয়ে গেছে। ক্রাউন রুল 1861 সালে প্রথম ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট নিয়ে আসে, সেখানে তারা কিছু লেজিসলেটিভ এবং এক্সিকিউটিভ চেঞ্জেস করে, এবং ইন্ডিয়ান হাইকোর্ট অ্যাক্টের মাধ্যমে তারা কিন্তু হাইকোর্ট গুলো তৈরি করে। এই যে সুপ্রিম কোর্ট অফ বোম্বে, এটাকে রিপ্লেস করে বোম্বে হাইকোর্ট তৈরি হয়, সুপ্রিম কোর্ট অফ ক্যালকাটা এটাকে রিপ্লেস করে ক্যালকাটা হাইকোর্ট তৈরি হয়, এবং সুপ্রিম কোর্ট অফ ম্যাড্রাস এটাকে রিপ্লেস করে ম্যাড্রাস হাইকোর্ট তৈরি হয়। ম্যাড্রাস হাইকোর্ট তৈরি হচ্ছে তোমার 1862 সালে 26 জুন, ক্যালকাটা হাইকোর্ট তৈরি হচ্ছে 1862 সালে 1 জুলাই, আর বোম্বে হাইকোর্ট তৈরি হচ্ছে 14 আগস্ট 1862। তাহলে সুপ্রিম কোর্ট অফ বোম্বে 1823 এবং বোম্বে হাইকোর্ট সুপ্রিম কোর্ট অফ বোম্বেকে রিপ্লেস করে তৈরি হচ্ছে। একদম কারেক্ট স্টেটমেন্ট। সেকেন্ড স্টেটমেন্ট দেখো, অ্যাজ প্রেসিডেন্ট অ্যান্ড গভর্নর ক্যান পার্ডন। প্রেসিডেন্ট এবং গভর্নর তারা পার্ডন করতে পারে। প্রেসিডেন্ট পার্ডন করতে পারে সংবিধানের 72 নম্বর ধারায় প্রেসিডেন্টকে এই ক্ষমতা দেওয়া আছে, আর গভর্নর পার্ডন করতে পারে সংবিধানের 161 নম্বর ধারায় গভর্নর পার্ডন করতে পারে, যদিও আলাদা আলাদা ক্ষেত্রে। যাই হোক, তবে দুজনেই পার্ডন করতে পারে। পুরোপুরি ভাবে পার্ডনিং করার ক্ষমতা সেটা প্রেসিডেন্টের রয়েছে, কিন্তু বাকি যে ক্ষমতাগুলো, যেমন আমরা যদি বলি রেসপাইট বলো, ঠিক আছে, আমরা যদি বলি কমিউট করা, ঠিক আছে, সেগুলো কিন্তু প্রেসিডেন্ট গভর্নর এরা পারে। যাই হোক, তো অ্যাজ প্রেসিডেন্ট অ্যান্ড গভর্নর ক্যান পার্ডন, সো দে আর অলসো দ্য পার্ট অফ জুডিশিয়ারি। না, জুডিশিয়ারির পার্ট প্রেসিডেন্ট অ্যান্ড গভর্নর নয়, তাদের যে পার্ডনিং পাওয়ার রয়েছে, তারা যে শাস্তি কমাতে পারে এটা ঠিকই, বাট সেই শাস্তি কমানোর ক্ষমতা তাদের রয়েছে, তাদের যে পার্ডন করার ক্ষমতা রয়েছে, সেটা কিন্তু একটা স্পেশাল পাওয়ার হিসেবে দেখা হয়, সেটা কিন্তু জুডিশিয়াল পাওয়ার হিসেবে দেখা হয় না। কারণ আমাদের দেশের জুডিশিয়ারিতে মেনলি এই একটু আগে তোমাদের যেটা বলছিলাম, এই চারটে সেগমেন্টই রয়েছে। সেটা হলো একদম লোয়ে সাবঅর্ডিনেট কোর্ট, তারপর হাইকোর্ট, এবং তারপর সুপ্রিম কোর্ট। তো এখানে কিন্তু প্রেসিডেন্ট বা গভর্নর কোনোভাবেই আসবে না। তো এটা তাদের একটা পাওয়ার, বাট দিজ আর এক্সট্রা কনস্টিটিউশনাল পাওয়ার, স্পেশাল পাওয়ার, যেটা তাদেরকে দেওয়া হয়েছে। তো তারা জুডিশিয়ারি পার্ট নয়, এটা ভুল স্টেটমেন্ট। 3 নম্বর স্টেটমেন্টটা বলছে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট ইজ নট রিকোয়ার্ড টু ইনক্রিজ দ্য জাজেস অফ সুপ্রিম কোর্ট। এবার এইখানে তোমাকে দেখতে হবে ওই আর্টিকেল 124 ক্লজ 1। আর্টিকেল 124 ক্লজ 1 কি বলছে, যে সুপ্রিম কোর্টের টোটাল জাজ থাকবে কতজন না, 7 জন নর্মাল জাজ আর একজন প্রধান বিচারপতি, মানে 8 জন জাজ। এবং পার্লামেন্ট যদি চায়, পার্লামেন্ট অর্ডিনারি আইন পাস করিয়ে জাজের সংখ্যা বাড়াতে পারে। কিন্তু প্রশ্ন হলো, জাজের সংখ্যা আজকে 8 থেকে বেড়ে 34 হয়েছে। এই 8 থেকে বেড়ে 34 হয়েছে, তাতে তো কনস্টিটিউশন অ্যামেন্ড হয়েছে। কারণ আর্টিকেল 124 ক্লজ 1-এ যে জাজের সংখ্যা ছিল 8, প্রথমে বলা ছিল, বা ইনিশিয়ালি সুপ্রিম কোর্টের জাজ ছিল 8, সেটা আজকে বেড়ে 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 2019 সালে গিয়ে 34 হয়েছে। এখনো সেটাই আমাদের কন্টিনিউ হচ্ছে। তাহলে আজকে তুমি আমাকে বলো, আজকে সুপ্রিম কোর্টের ইনিশিয়াল জাজ সংবিধানের 124 ক্লজ 1 ধারায় বলা ছিল 8, সেটা আজকে বেড়ে হলো 34। ঠিক আছে, তাহলে কনস্টিটিউশন অ্যামেন্ড তো হয়েছে, কারণ কনস্টিটিউশনে বলা ছিল 8 জন জাজ থাকবে, এবং বর্তমানে সেটা বেড়ে 34 জন জাজ হয়েছে। তাহলে প্রথম যে কনফিউশনটা হতে পারে সেটা হলো কনস্টিটিউশন অ্যামেন্ড হয়েছে কি হয়নি। উত্তর হলো হ্যাঁ, কনস্টিটিউশন অ্যামেন্ড হয়েছে, আর কনস্টিটিউশন অ্যামেন্ড হয়েছে বলেই বেড়ে যা 34 জন হয়েছে। কিন্তু এটা তোমাদেরকে জানতে হবে যে কনস্টিটিউশন অ্যামেন্ড দু রকম ভাবে হতে পারে। কনস্টিটিউশনকে যদি তুমি চেঞ্জ করো, অ্যামেন্ড করো, সেটা দু রকম ভাবে হতে পারে। একটা হলো কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এটা পাস করিয়েও সংবিধান সংশোধন হতে পারে। আর অর্ডিনারি অ্যাক্ট, মানে অর্ডিনারি বিল পাস করিয়ে কিন্তু কনস্টিটিউশন তোমার সংবিধান সংশোধন হতে পারে। এবার কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আমাদের দেশে টোটাল 106 বার হয়েছে এখনো পর্যন্ত, কিন্তু সেটার মাধ্যমে ডেফিনেটলি সুপ্রিম কোর্টের জাজ বাড়ায়নি। কারণ বলা যেটা আছে, পার্লামেন্ট কনস্টিটিউশন অ্যামেন্ড করে অর্ডিনারি আইনের মাধ্যমে সুপ্রিম কোর্টের জাজের সংখ্যা বাড়াতে পারবে। তার মানে পার্লামেন্ট কিন্তু অর্ডিনারি আইনের মাধ্যমে জাজের সংখ্যা বাড়াবে, মানে কিন্তু কনস্টিটিউশন অ্যামেন্ড হবে না এমনটা নয়। কনস্টিটিউশন অ্যামেন্ড হবে, কিন্তু কোনো কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল পাস করানোর দরকার নেই, অর্ডিনারি বিল পাস করিয়ে এই অ্যামেন্ডমেন্টটা করা যাবে। কারণ 8 থেকে বেড়ে 34 হচ্ছে মানে কনস্টিটিউশন চেঞ্জ হচ্ছে, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হচ্ছে, কিন্তু সেটা কোনো কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, মানে
এইটা হলো আর্টিকেল 368, মানে এখানে আর্টিকেল 368-তে যে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের কথা বলা আছে সেটা দরকার নেই, অর্ডিনারি বিলের মাধ্যমেই হবে। তাই কনস্টিটিউশন অ্যামেন্ড হবে না এমনটা কিন্তু নয়, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট ইজ রিকোয়ার্ড টু ইনক্রিজ দ্য নাম্বার অফ জাজেস, বাট কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল পাস করানোর কোনো প্রয়োজন নেই। তাই এই স্টেটমেন্টটা কিন্তু খুব 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 একটা বলতে পারো টেকনিক্যাল স্টেটমেন্ট, যেটা আমাদেরকে বুঝতে হবে, নাহলে আমরা আনসার করতে পারবো। তাই কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট রিকোয়ারমেন্ট আছে, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল পাস করাবার দরকার নেই। তাই এই স্টেটমেন্টটাও কিন্তু ভুল। তাহলে এখানে অনলি এ ইজ কারেক্ট। বুঝতে পারছো কতটা কনসেপচুয়াল ক্ল্যারিটি তোমাদের প্রয়োজন আছে যদি এক্সামে তোমাদেরকে ঠিকঠাক ভাবে রেজাল্ট করতে হয়। ঠিক আছে, আরেকটা প্রশ্ন আমরা দেখে নিই। তো তাহলে মোটামুটি একটা আইডিয়া হয়ে যাবে যে লার্ন ইজি প্ল্যাটফর্মে কেমন ক্লাস তোমাদের হতে চলেছে, তাহলে তোমরা সেখান থেকে আনসার করতে পারবে। অ্যাডহক জাজেস আর অ্যাপয়েন্টেড বাই, অ্যাডহক জাজেসদেরকে অ্যাপয়েন্ট কে করে? দেখো নর্মালি তোমরা জানবে সুপ্রিম কোর্টের যারা জাজ আছেন তাদেরকে অ্যাপয়েন্ট করে রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট। হাইকোর্টের যারা জাজ আছে তাদেরকেও অ্যাপয়েন্ট করে প্রেসিডেন্ট। কিন্তু অ্যাডহক জাজ, অর্থাৎ যদি কখনো এরকম হয় যে যতজন জাজের প্রয়োজন ততজন জাজ সুপ্রিম কোর্টে নেই, তার জন্য নর্মাল কাজকর্ম হচ্ছে না, আমরা বলি কোরাম অফ জাজেস যদি ল্যাক করে, সেই ক্ষেত্রে অ্যাডহক জাজ নিয়ে আসা হয় বিভিন্ন অন্যান্য হাইকোর্ট থেকে। এবং এইটা কিন্তু যেটা হয় তার জন্য প্রেসিডেন্টের একটা পারমিশন লাগে, এবং প্রেসিডেন্টের পারমিশন নিয়ে আমাদের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস, তিনি কিন্তু অন্যান্য হাইকোর্টের যারা প্রধান বিচারপতি তাদের পারমিশন নিয়ে জাজেস অ্যাপয়েন্টমেন্ট করে। তাহলে অ্যাডহক জাজেস অ্যাপয়েন্টমেন্ট, দেখো এখানে সি অপশনটাই বলেছি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অন দ্য রেকমেন্ডেশন, না প্রেসিডেন্ট রেকমেন্ড করে না, প্রেসিডেন্টের একটা পারমিশন লাগে। প্রেসিডেন্ট রেকমেন্ড করছে মানে প্রেসিডেন্ট বলে দিচ্ছে ওনাকে জাজ করো, না এরকম বলে না, প্রেসিডেন্ট জাস্ট একটা অনুমোদন দেয়। তাই সি স্টেটমেন্ট হবে না, শুধু অপশন এ কারেক্ট আনসার হবে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। ঠিক আছে, তাহলে আমি আবার তোমাদেরকে বলবো এই ধরনের ভিডিও যদি তোমাদের দেখতে হয়, আমি বিভিন্ন ছোট ছোট টপিক নিয়ে ভিডিও করবো। আজকে তো সবে তোমরা সবাই শুরু হলো, তোমরা দেখছো, এটা জাস্ট একটা ছোট তোমরা বলতে পারো ভিডিও পেলে, যেখানে আমরা কিছু কোশ্চেন সলভ করলাম। আমি বিভিন্ন ইম্পর্টেন্ট কনসেপচুয়াল জিনিস নিয়েও ডিসকাস করবো আমাদের এই প্ল্যাটফর্মে। তো অবশ্যই তোমরা যেটা করবে, প্ল্যাটফর্মটা সাবস্ক্রাইব করো এবং দেখতে থাকো এই ভিডিওগুলো, এটা তোমাদেরকে অনেক হেল্প করবে তোমাদের এক্সামের জন্য। এবং যদি মনে করো আলটিমেট প্রিপারেশন নেবে, লার্নিং জয়েন করে যাও, আমাদের তো কোর্স অলরেডি চলছে, তোমরা তার জন্য নিচে যে ফোন নাম্বার আছে সেখানে কন্ট্যাক্ট করতে পারো। থ্যাংক ইউ।